গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা বিবি করজ। হঠাৎ যদি আপনার কানের পাশে কেউ সে নাম ধরে ডাক দেয়, যদি কোনোদিন তাকে খুঁজে পান কোনো দূরগামী ট্রেনের রাতের কামরায় কিংবা কোনো জনারণ্য শহরের অন্ধ গলিতে, আশ্রয়ের সন্ধানে যদি নিশীথ প্রহরের কড়া নাড়ে সে, অথবা ধরুন দ্বীপ্রহরের ট্রেনে যেতে যেতে কোনো ছোট্ট স্টেশনের ধারে প্ল্যাটফর্মের বেড়ায় ঠেস দিয়ে দাঁড়ানো কোনো মধুম্লান মুখ দেখে হয়তোবা আজকের এই বর্ণনার সঙ্গে মিল দেখতে পেলেন। এইটুকু আশা নিয়েই বলছি। আপনাদের কাছে হয়তো অসম্ভবই মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, তাকে চোখে দেখার আগে থেকেই মধু গুনগুন গুজবের ঢেউ উঠেছিল বাঁশিয়ারার বাতাসে। মারাংগাড়ার পুল পার হয়ে হরিতকিয়ার বহেড়ার ঝোপঝাপ, তারই মাঝ দিয়ে সরু সিঁথির মতো সাদা মাটির রাস্তা, দুপাশে আমাদের কোয়ার্টারের সারিকে কনুয়ের ঘা দিয়ে দিয়ে গিয়ে পৌঁছেছে সাহেবী এলাকায়। খাড়িয়া আর ভুম্পি, মুন্ডা আর মাঝিদের ধাওড়াগুলো অনেক দূরে খাদের ওপাশে, বিলাসপুরীদের ডেরা আরও 2-10 কদম তফাত। তাদের সঙ্গে দেখা হতো শুধু হাটে আর হাজরির পাল্লায়, যেমন আমাদের সঙ্গে দেখা হতো মোটা মাইনের বাংলো বাসিন্দাদের। টিলার উঁচু আসনে উপেক্ষিত দিকটায় ছিল আমাদের কোয়ার্টার, আর কলিয়ারির আপিস আদালত ডাকঘরকে ঘিরে সিজন ফ্লাওয়ার আর পাতাবাহারে সাজানো বাংলোয় থাকতেন ম্যানেজার থেকে জেপিও অবধি ছোট বড় মাঝারি সাহেবরা। ফাল্গুনের শুধু ফুল ন্যাড়া পলাশের মতো ছুটির সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কেরানিকুলের পাতা ঝরিয়ে কলিন্য বজায় রাখত বাংলো বাহার উঁচু দুনিয়া। আর এই দুনিয়ারই উত্তরের ঢালু গায়ে জলে ডোবানো 1 নম্বর খাদের ধার ঘেঁষে ইটের গাঁথুনি শুরু হলো। গুজবের উপর গুজব গাঁথা হলো। মারাঠি ম্যানেজারের ফরাসি মেম থাকতেন কলকাতায়। টিলার ওপর জগতের নারীত্বের প্রতিনিধি ছিল শুধু বড় মুন্সির নেপালি আয়া, ঠিকাদার গোপী সিংয়ের অসূর্যস্পর্শা গৃহিণী, আর আর্মেনিয়াম জোসেফ সাহেবের পঙ্গু মেয়ে। ঘর ছিল আমাদের, ছিল না ঘরণী। অরণ্য জগতের বিভীষিকা আর কালো কয়লার পাতাল রাজ্যের মাঝখানে আমাদের এই ছোট্ট পৃথিবীতে তফাৎ ছিল না বিবাহিত আর ব্যাচেলারে। তাই গুঞ্জনে মুখর হয়ে উঠল সবাই। জানলাম হ্রদ বলে ভুল হবার মতো জলে ডোবানো 1 নম্বর খাদের পাশে যে ইটের গাঁথনি শেষ হল, তা নতুন কোনো ডিনামাইটের ডিপো নয়, জেনারেটরের ঘর নয়, এজেন্ট সাহেবের ডাক বাংলো নয়, বেবি ক্রেচ। এই বেবি ক্রেচের নার্স হয়েই আসছে একজন, আসছে এই ঝরা পাতার অরণ্যে, শুধু সবুজের শোভা নিয়েই নয়, লাল ফাগুনের আগুন ছড়িয়ে। ভুম্পি আর খাড়িয়ারাও শুনল সে কথা, আর ওরা ওদের খ্রিস্টানি মেয়ে মরিয়ম জিজ্ঞেস করল, বিবি করজটা কি বটেক বাবু? বললাম, বিবি করজ নয় রে, বেবি ক্রেচ। কামিনরা যখন খাদে যাবে কোলের বাচ্চাদের রেখে যাবে এখানে। সঠিক উচ্চারণ যে বেবি ক্রেশ তা কেউই জানতাম না, বলতাম বেবি ক্রেচ। খুশি হলো মরিয়ম, খুশি হলাম আমরা। হাজরির কাজ সেরে খাদের চক্র দিতে গিয়ে প্রায় দেখতাম অসহায় চোখ তাকানো ছেলেগুলোকে পিঠে জড়িয়ে রেজারা চলেছে ঝুড়ি মাথায় খাড়াই পথ বেয়ে, আর বোঝার ভারে দুপাশে চাপ দেয়া স্প্রিংয়ের মতো কুঁচকে গেছে তাদের সমর্থ শরীর। ওভারবার্ডেনের ওপর রোদ্দুরে ঝলসানো বালিতে ছেঁড়া চাচায়ে পড়ে পড়ে কখনো বা ছেলেগুলো কাঁদত খিদে। দুটো কাঠিতে জড়ানো 1 টুকরো নোংরা কাপড় নৌকোর পালের মতো সূর্য আড়াল করত। কখনো হয়তো সে আড়াল সরে যেত বাতাসে, কিংবা তাতানো তাওয়া বালির উপর গড়িয়ে পড়ে কেঁদে উঠত। মুন্সির চোখ আর শরীরের ক্লান্তিকে ফাঁকি দিয়ে কামিন মা কান্না থামাত, খিদে মেটাত শিশুর। কলিয়ারি জগতের সেই গ্লানি মুছে নেবার জন্যেই যেন এসে পৌঁছল অনুপমা। খবর রটে গেল মুহূর্তের মধ্যে।
সিন্ডিকেটের বাস থেকে নামল অনেকে, এক ঝাঁক হো মুন্ডা বিড়হরের দল। মালপত্র সমেত নামল মনোহারি দোকানের মালিক গোপীবিলাস, নামলেন মিশিরজি আর উপাধ্যায় রামগড়ের মিটিং ফেরত। জন কয়েক হাঁটুরে কাপড়ের বান্ডিল আর মনোহারির ঝোড়া নিয়ে। সবশেষে নামল যে তার বাঁ দিকের বুকে জুঁই ফুটফুটে ছোট্ট একটি মেয়ে। আমরা জন কয়েক মিলে ধরাধরি করে নামালাম প্যারালিসিসে অবশ অঙ্গ অনুপমার স্বামীকে। ফুলঝুরির মতো এক মুখ হেসে নমস্কার জানালো অনুপমা, আর সে ছবি মনের মধ্যে গাঁথা হয়ে গেল। হাতে নিঃসঙ্গ সাদা শাঁখা, সুন্দর হাসি হাসি মুখে দুসারি মুক্তোর চমক, চিবুকে মিলিয়ে যাওয়া ক্ষতের দাগ, আর সিঁথিতে সিঁদুর নয়, যেন একটি রক্তপলাশের পাপড়ি। বনঝোপের পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে ফিরে এলাম আমরা, আর সারা পথ মনের স্তরে স্তরে গুঞ্জন উঠল অনুপমাকে ঘিরে। এসেছে একজন, এসেছে এই ঝরা পাতার অরণ্যে, শুধু সবুজের শোভা নিয়েই নয়, লাল পলাশের আগুন ছড়িয়ে। সেই আগুনের আকর্ষণে প্রায়ই বেবি ক্রেচে গিয়ে হাজির হতাম। দুপুরের সাইরেন বাজার পর খাদের মুখে হাজরি ঘরের জাল জানলার কাছে গিয়ে বসতে দেরি হয়ে যেত রোজ। 1 নম্বর খাদের জলতরঙ্গ দেখতে দেখতে হঠাৎ থেমে পড়তাম, ফিরে আসতাম বেবি ক্রেচে। এক মুখ হাসি নিয়ে অভ্যর্থনা জানাতো অনুপমা, চেয়ার এগিয়ে দিত, কিন্তু চুপ করে বসে দুদণ্ড কথা বলার সময় পেত না ও। বসুন, দুষ্টুগুলোর দুধটা হলো কিনা দেখে আসি বলেই চলে যেত অনুপমা। বড় হলঘরটায় গোটা কয়েক দোলনা, ছোটখাটো কয়েকটা বেবিকট, মাদুরে বসেও খেলা করত কালো কুলো ছেলেগুলো। যাবার সময় 2-1টা দোলনা দুলিয়ে দিয়ে যেত ও, ভাঙা পুতুলের ঝগড়া মেটাত, কখনো বা অ্যাটেন্ডেন্ট মরিয়মকে বলতো কারো ইজের পাল্টে দিতে। এক ডাকে সাড়া না পেলে নিজেই করত সে কাজ। তারপর একসময় লজেন্স চিবুতে চিবুতে নিজের ফুটফুটে মেয়েটিকে কোলে করে এসে দাঁড়াত। আমার দিকেও গোটা 2 লজেন্স এগিয়ে দিয়ে বলতো, ওদের জিনিসে ভাগ বসাচ্ছি, জানলে চাকরি যাবে কিন্তু। মিনিট কয়েক আজে বাজে গল্প করেই উঠে পড়তাম, যদিও ওর কাছ থেকে উঠতে ইচ্ছে হতো না। মনে হতো ঘন্টার পর ঘন্টা ওর হাসি দেখি, কথা শুনি। কিন্তু অনুপমা নিজেই একসময় মনে পড়িয়ে দিত ডিউটির দেরি হয়ে যাবে, আর চলে আসার সময় ফিসফিস করে বলতো, একটু সময় পান তো, কোয়ার্টারটা হয়ে যাবেন, ওকে দেখে যাবেন একটু, বেচারি নড়তে চড়তে পারে না। কোনো কোনো দিন তাই বেবি ক্রেচে না গিয়ে চলে যেতাম অনুপমার স্বামীর কাছে। প্যারালিসিসে অবশ শরীরটা একটু বুঝিবার নড়ে চড়ে উঠত, চোখে মুখে দেখা দিত ম্লান হাসি। ছুটির দিনে অনুপমাও থাকত কাছে, তার ছোট্ট মেয়ে মুন্ন। রান্না করতে করতে ছুটে এসে বসত দুদণ্ড, কখনো বা আলনা গোছাতে গোছাতেই রাজ্যের খবরাখবর বলে যেত অনুপমা। কোন বাচ্চাটা কি দুষ্টুমি করে, কিংবা মরিয়মটা কি বোকা, অথবা মুন্নু বড় হয়ে কি পড়বে, বিলেত যাবে কিনা। এইসব আজে বাজে কথাও শুনতে ভালো লাগত। দেখতে ভালো লাগতো অনুপমার স্বামীর চোখে খুশি উজ্জ্বল হাসি। শুধু ভালো লাগতো না জ্যোতির্ময় বাবুকে, কলিয়ারির এলাকায় যার পরিচয় ছিল জেপিও সাহেব। ক্রেচে কোয়ার্টারে প্রায়ই অনুপমার সঙ্গে তিনি দেখা করতে আসতেন। কুলি কামিনদের সুখ সুবিধে দেখাই ছিল তার কাজ, আর সেই সূত্রে আসতেন অনুপমার কাছে। কোনোদিন বা দেখতাম বিকেল ঠান্ডা হতেই কাছের পাহাড়টার দিকে বেড়াতে চলেছে অনুপমা, সঙ্গে জেপিও সাহেব। মুন্নুকে কখনো অনুপমা কোলে নিত, কখনো বা জ্যোতির্ময় বাবু। মারাঙ্গাড়ার জলে পা ডুবিয়ে কোনোদিন হয়তো বসে থাকতে দেখতাম ওদের, কিংবা মানকি বাবার মাঠের ঘাসবাগানে। ইচ্ছে হলেও কাছে যেতে পারতাম না সে সময়, কারণ সত্যি বলতে কি জেপিও সাহেবকে একটু ভয়ই করতাম আমরা। তাই যেদিন প্রথম দেখলাম অনুপমা একাই চলেছে মুন্নুকে সঙ্গে নিয়ে, খুশি হলাম সেদিন। কিন্তু মরিয়ম বললে এর পেছনে নাকি ইতিহাস আছে। বললে,
জেপিওটা খারাপ লোক আছে রে বাবু, জেনানার ইজ্জাতে হাত বাড়ায়। আর সেই কারণেই নাকি সাবধান করে দিয়েছে অনুপমা। বেবি ক্রেচের কপাট বন্ধ করে দিয়েছে জেপিওর মুখের উপর। শুনে অনুপমার উপর শ্রদ্ধা যত না হল, আশঙ্কা উঁকি দিল তার চেয়ে বেশি। গুঞ্জন উঠল আমাদের অফিসে আড্ডায়, জেপিও সাহেবের বিষ নজর থেকে নিশ্চয়ই রেহাই পাবে না অনুপমা। আমরা শুধু দিন গুনলাম কবে চাকরির বিদায় নোটিশ আসে অনুপমার নামে। কিন্তু তার বদলে হঠাৎ একদিন দেখলাম হাজরি ঘরের জাল জানলায় বসে কুলি কামিনদের চাকরির নম্বর আর ঠিকাদারদের নাম জিজ্ঞেস করতে করতে হঠাৎ দেখলাম আগের মতোই পিঠে ছেলে বেঁধে কাজ করতে এসেছে রেজার দল। ছুটির সাইরেন বাজার পর দল বেঁধে ওরা গিয়ে হাজির হলো ম্যানেজার ষাটে সাহেবের বাংলোয়। বললে বিবি করজে ছেলে রাখবে না ওরা। বিবি করজে গিদরা আয়ু অনুপমা নাকি নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। ওদের বাচ্চাগুলো পড়ে পড়ে কাঁদে আর নয়তো আফিমের নেশায় ঘুমোয়। শুনে হাসলাম আমরা। দুদণ্ড রয়ে শয়ে গল্প করার সময় পায় না, সে নাকি ছেলেগুলোকে আফিম খাইয়ে ঘুম পাড়ায়। ম্যানেজারকে গিয়ে বললাম সকলে, সব মিছে কথা স্যার, আপনি নিজে গিয়ে দেখে আসবেন। ম্যানেজার মাথা নেড়ে বললেন, জেপিওর আগের রিপোর্টও তাই, কিন্তু একদিন কাজ বন্ধ থাকলে টিপলার জমে যাবে, 18টা ওয়াগন ফিরে যাবে, কৈফিয়ত দাবি করবে কলকাতার দপ্তর, আর হয়তো ম্যানেজার ষাটে সাহেবের কনফিডেন্সিয়াল ফাইলে দুটো বাঁকা মন্তব্য যোগ হবে। তাই অনুপমাকে ডেকে ম্যানেজার হুকুম দিলেন, তোমার মেয়ের জন্য বেবি ক্রেচ নয়, ওকে রেখে আসতে হবে কোয়ার্টারে। হুকুম শুনে ঝরঝর করে কেঁদে ফেললে অনুপমা। আমার স্বামীর প্যারালিসিস, উঠতে পারে না, কে দেখবে আমার মেয়েকে? একা পড়ে পড়ে কাঁদবে যে, কি করব বলুন? কিন্তু অনুপমার সুখ সুবিধা দেখা তো ম্যানেজারের কাজ নয়, কলিয়ারি চালানোই তার কাজ। সুতরাং চোখের জল মুছে নিয়েই ফিরে আসতে হলো অনুপমাকে। শুধু বললে, কুলি কামিনদের কে ভুল বুঝিয়েছে আমি জানি। মাথা নিচু করে বললাম, আমরাও জানি, কিন্তু জানলেই তো কিছু করা যায় না। বুঝলাম আমাদের অনুভূতি আছে, শক্তি নেই। অনুপমাকে বললাম, কোনো ভয় নেই, মুন্নুর সব দায়িত্ব নিলাম আমরা। খুশিতে হেসে উঠল ও, চোখে আঁচল বুলিয়ে বললে, জানতাম। পালা করে মুন্নুর খোঁজ নিতে যেতাম আমরা, আমি, কম্পাসবাবু, ডাকঘরের অবনী। যে যখন সময় পেতাম ডিউটিতে যাবার আগে কিংবা দুপুরের অবসরে গিয়ে হাজির হতাম। রুগ্ন অসহায় চোখ মেলে তাকাতেন অনুপমার স্বামী, কথা বলার চেষ্টা করতেন, কিন্তু জিভের জড়তায় জড়িয়ে যেত কথাগুলো। হামাগুড়ি দিয়ে এগিয়ে আসত মুন্নু, হাত তুলে কোলে উঠতে চাইত। হাসতাম, হাসাতাম, চাঁদা করে তার জন্য লজেন্স আনাতাম রামগড় থেকে, পুতুল, পোশাক। দুপুরের সাইরেন বাজত, ছেড়ে আসতে হতো তাকে। বেবি ক্রেচের পাশ দিয়ে যেতে যেতে দেখতাম জানলার ধারে দুটি উৎকণ্ঠার চোখ মেলে দাঁড়িয়ে আছে অনুপমা। চোখাচোখি হতো, হেসে ঘাড় নাড়তাম, মুখ ফুটে বলতাম, দেখে এলাম। ভালো করে ফটক বন্ধ করেছেন তো? শঙ্কিত স্বরে জিজ্ঞেস করত অনুপমা। তারপর উত্তর পেয়েই সরে যেত জানলা থেকে। ভাবতাম, কাজের তাড়ায় এক মুহূর্ত বুঝি দাঁড়াতে পায় না ও। এমনি নিত্যদিনের রীতির মাঝে হঠাৎ একদিন জ্যোতি পড়ল। অনুপমার কোয়ার্টারে পৌঁছে দেখলাম ফটক খোলা, মুন্নু নেই। অনুপমার স্বামী কি যেন বলতে চাইলেন, পারলেন না। হাত তুলতে গিয়ে নামিয়ে নিলেন আবার। শুধু দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার। চিৎকার করে ডাকলাম, মুন্নু, মুন্নু। কেউ সাড়া দিল না খুশির হাসি হেসে। সারা ঘর খুঁজলাম, বাইরেও। আমি, কম্পাসবাবু, ডাকঘরের অবনী, আরও অনেকে। খবর পেয়ে অনুপমা ছুটে এলো। মুন্নুকে পাওয়া গেল দিন কয়েক পরে। সাঁওতাল জেলেরা জলে ডোবানো 1 নম্বর খাদে মাছ ধরতে গিয়ে তুলে আনলো মুন্নুকে। সারা কলিয়ারির ভিড় ভেঙে পড়ল মুন্নুর ফেঁপে ওঠা ছোট শবদেহকে ঘিরে।
চোখ তুলে অনুপমা শুধু একবার তাকালো আমার দিকে, কম্পাসবাবুর দিকে, ডাকঘরের অবনীর দিকে। সে চোখ অনুযোগ করল, কথা দিয়েছিলেন। আর আমরা চোখ নামালাম দুঃখে আর লজ্জায়। কথা রাখতে পারিনি। লজ্জায় ক্ষোভে মুখ দেখাতেও ভয় পেতাম। তাই বেবি ক্রেচের ধার দিয়ে যাবার সংক্ষিপ্ত রাস্তাটা ছেড়ে রোপওয়ের নিচে নিচে ঘুরপথে যেতাম ডিউটির সময়। হঠাৎ একদিন ফিরে এলাম সেই পুরনো রাস্তায়। এসে দাঁড়ালাম বেবি ক্রেচের জানলার পাশে। না, দুটি উৎকণ্ঠার চোখ এসে দাঁড়ালো না। মিষ্টি হাসির অভ্যর্থনা জানাতে এলো না কেউ। তবু কিসের নেশায় যেন অপেক্ষা করলাম। অনুপমা নয়, জানলার পাশে এসে দাঁড়ালো ওরাওদের খ্রিস্টানি মেয়ে মরিয়ম। বললে, বিবি করেজের গিদরা আয়ু চলে গেছে। সকালে ডিউটিতে যখন হাজরির ঘরে বসেছিলাম তখনই নাকি চলে গেছে অনুপমা। আর যাবার আগে আমার কথাই নাকি বলেছিল বারবার। আমারই খোঁজ করছিল অনুপমা, বললে মরিয়ম। চলে এলাম। দীর্ঘশ্বাস বলল, চলে গেছে, চলে গেছে অনুপমা। এই ঝরা পাতার অরণ্য থেকে সব সবুজের শোভা নিয়ে, সব ফাগুনের আগুন নিয়ে চলে গেছে সে। আজও বেবি ক্রেচের ধার দিয়ে যেতে যেতে অনুপমাকে মনে পড়ে। মনে পড়ে জানলায় দাঁড়িয়ে থাকা দুটি উৎকণ্ঠার চোখ, একমুখ ফুলঝুরির হাসি। আজও সারা মন অনুশোচনার দৃষ্টিতে খুঁজে বেড়ায় অনুপমাকে। হঠাৎ যদি আপনার কানের কাছে কেউ সে নাম ধরে ডাক দেয়, যদি কোনোদিন তাকে খুঁজে পান কোনো দূরগামী রাতের ট্রেনের কামরায়, কিংবা কোনো জনারণ্য শহরের অন্ধগলিতে, যদি চিনতে পারেন তাকে, হাতে তার নিঃসঙ্গ সাদা শাঁখা, ব্যর্থ বিষণ্ণ মুখে দুসারি মুক্তোর চমক, চিবুকে বিলিয়ে যাওয়া ক্ষতের দাগ, বাঁ চোখের নিচে ছোট্ট একটা কালো তিল, যদি খুঁজে পান অনুপমাকে, বলবেন ভুলিনি, ভুলতে পারিনি আমরা। বলবেন আমাদের অনুভূতি আছে, শক্তি নেই। বলবেন তাকে যে অন্ধ কামনার আগুনে একটি ছোট্ট শিশুর প্রাণ পুড়ে ছাই হতে পারে, সে সত্য আমরা জেনেছি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা বিবি করজ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা এখন বিভিন্ন ধরনের উপন্যাস পড়ে শোনাচ্ছি। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।